আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ লেখক মোহাম্মদ নিশাদের লেখা আয়েশাপুরীর একটা চমৎকার গল্প নিয়ে হাজির হলাম। এই আয়েশাপুরীকে নিয়ে আরও দুটো গল্প আছে, পরীর সাথে বাসর ও পরীর সাথে বিয়ে। ওই গল্প দুটো এই চ্যানেলে আছে, সবাই শুনে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পে। একটা যুবতী মেয়ে গাছে ওঠে বানরের মতো, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। শুধু কি তাই, মেয়েটা নাকি তাদের গ্রামে মানুষদের হাঁস মুরগি ধরে ধরে কাঁচাই খেয়ে ফেলে। হ্যাঁ, এরকম একটা অবাক করা ঘটনা ঘটছে আমাদের পাশের গ্রামে। সেখানে এরকম ঘটনা ঘটায় অনেকে দেখতে যাচ্ছে সেই মেয়েটাকে। তেমনি একদিন আমার বন্ধু আরিফ এসে আমাকে বলছে, নিশাদ, হে নিশাদ, চল না আমরাও যাই। আরিফের কথা জবাবে ওকে বললাম, কোথায় যাওয়ার কথা বলছিস? আরিফার পাশের গ্রামে ওই মেয়েটাকে দেখতে, যে মেয়েটা কাঁচা হাঁস মুরগি ধরে ধরে খায় আর গাছে উঠে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। আরিফের কথায় আমি বললাম, এখন তো সন্ধ্যা, একটু পর রাত নেমে আসবে, এখন গিয়ে কি হবে? আরিফ বলে, আরে এখনই তো মজা। আবার খালার বাড়ি মেয়েটার বাড়ির পাশে, খালার কাছে শুনলাম আজ নাকি কোনো কবিরাজ আসবে, কবিরাজ এসে মেয়েটাকে দেখবে। চল না গিয়ে দেখি আসল ঘটনাটা কি। ওর কথায় আমি বললাম, না আমার ভালো লাগছে না, তুই যা। মেয়েটাকে নিশ্চয়ই কোনো জিনে ধরেছে, এসব জিন ভূত আর ভালো লাগে না। আমার কথার আরই বলল, না আমি তোকে ছাড়া যাব না, চল না ভাই, তাড়াতাড়ি আসবো। কথাটা বলে আমাকে ধরে জোর করে নিয়ে গেল। আমিও আর না করলাম না, আরিফের সাথে চলে গেলাম পাশের গ্রামে। ততক্ষণে রাত নেমে এসেছে। আমরা সেখানে যাওয়ায় দেখলাম গ্রামের অনেকেই জড়ো হয়েছে মেয়েটাকে দেখার জন্য। মেয়েটাকে কয়েকজন ঘরে আটকে রেখেছে। আমরা সেখানে যাওয়ার একটু পরেই দুজন লোক আসলেন। সেখানে একজন কবিরাজ ও কবিরাজের শিষ্য একজন। কবিরাজ সেখানে আসায় আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম, কেননা কবিরাজের ভাবসাব ছিল অন্য রকম। বড় বড় চুল, গলায় কঙ্কালের মাথার খুলি, আরও কি সব সাথে করে নিয়ে আসছে, দেখে মনে হয় বড় মাপের কবিরাজ। যাই হোক, কবিরাজ আসার পর এদিক সেদিক তাকিয়ে বললেন, কই মেয়েটাকে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো ওকে। কবিরাজের কথা মতো ৩-৪ জন মহিলা মেয়েটাকে ধরাধরি করে ঘর থেকে বাইরে নিয়ে আসলেন। মেয়েটা যুবতী, দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী। মেয়েটাকে দেখে মনে হয় না জিনে ধরা মেয়ে। মেয়েটাকে কবিরাজের সামনে নিয়ে আসার পর কবিরাজ মেয়েটার সামনে দাঁড়িয়ে মেয়েটার মাথায় হাত রাখতেই মেয়েটা একটা ঝাঁকি দিয়ে চোখ লাল করে বললেন, ছাড় আমাকে। মেয়েটার কথায় কবিরাজ বললেন, ওকে ছেড়ে দিন তো, ওকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ান। কবিরাজের কথায় মহিলাগুলো মেয়েটাকে ছেড়ে গিয়ে দূরে দাঁড়ালেন। এদিকে কবিরাজ মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, আমি জানি তুই আশপাশে আছিস। হ্যাঁ, তোকে বলছি, তুই মেয়েটাকে ছেড়ে চলে যা, নইলে আজ কি হবে তোর শেষ দিন। কথাটা বলেই কবিরাজ তার ব্যাগ থেকে ধুলোর মতো কি জানি বের করে মেয়েটার শরীরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে অদৃশ্য কেউ কবিরাজকে ধরে শূন্যে তুলে গাছের উপর দিয়ে বাড়ির পাশের জমিতে ফেলে দিলেন। ভাবতে পারছেন, কবিরাজ ছিল উঠানে, সেই কবিরাজকে ধরে শূন্যে উড়িয়ে গাছের উপর দিয়ে পাশের জমিতে ফেলে দিয়েছেন। কবিরাজকে এভাবে উড়িয়ে নিয়ে যাওয়ার সময় সেখানে আসা গ্রামের মানুষজন ভয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। অনেকে ভয়ে পালিয়ে গেলেন সেখান থেকে। অনেকের মতো আমার সাথে আসা বন্ধু আরিফও কোথায় যেন পালিয়ে গেল। ভয়ে আরিফ পালিয়ে যাওয়ায় আমি ওকে ডাকতে লাগলাম, আরিফ, এই কই গেলি? আরে ভয় পাস নে, কই গেলি তুই? কিন্তু আরিফের কোনো খোঁজ পেলাম না। ও ভয়ে পালিয়ে গেছে মনে হয়। অনেকেই পালানোর পর সেখানে কিছু পুরুষ মানুষ ছিলেন। কবিরাজকে এভাবে উড়িয়ে নিয়ে যাওয়ায় সময়ই লাইট হাতে দৌড়ে গেলেন সেদিকে। সবাই কবিরাজের কাছে গিয়ে ওনাকে ধরাধরি করে উপরে নিয়ে আসায় কবিরাজ হাঁপাতে হাঁপাতে বললেন, আমাকে মাফ করবেন, এই মেয়েটাকে যে জিনটা ধরছে সে অনেক শক্তিশালী, আমি ওর সাথে পারবো না, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি, মাফ করবেন আমাকে। কথাটা বলেই চলে গেলেন কবিরাজ। কবিরাজ চলে যাবার পর মেয়েটাও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মেয়েটা জ্ঞান হারানোর পর ওকে ধরাতরি করে ঘরে নিয়ে যাওয়া হলো। মেয়েটাকে ঘরে নিয়ে যাওয়ার পর গ্রামের সবাই যে যার বাড়িতে যেতে লাগলেন। আমিও তার ব্যতিক্রম করলাম না, আমিও চলতে লাগলাম বাড়ির দিকে। আসার সময় আরিফ সাথে থাকলেও এখন একা একা যাচ্ছি। ভীতুটা যে ভয়ে কোথায় গেল জানি না। আমি একা একা বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ আমার পিছনে কারো আওয়াজ পেলাম। পিছনে কারো আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই দেখলাম আয়েশাপুরী দাঁড়িয়ে আছে। একটা কথা, যারা আয়েশাপুরীর বিষয়ে জানেন না তাদের বলছি, আয়েশাপুরী ও আমি একে অপরকে ভালোবাসি। কিন্তু আয়েশাপুরীর হাতে শক্তিশালী ২টা চুড়ি থাকার কারণে ও আমার কাছাকাছি আসতে পারে না। সবসময় আমার থেকে ১০-১৫ হাত দূরে থাকে।
আশা পরিও আমার ভালোবাসা কিভাবে হলো এটা জানতে আমার পরীর সাথে বাসর ও পরীর সাথে বিয়ে এই গল্প দুটি শুনিয়েন। গল্প দুটো এই চ্যানেলে আছে। আশাপরীকে দেখে আমি বললাম, "ও তুমি? কেমন আছো?" কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে পেছন থেকে আশাপরী আমার পিছন হাঁটতে, হাঁটতে বলল, "আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় গিয়েছিলে? ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলে নাকি?" "হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে গিয়েছিলাম। মেয়েটাকে মনে হয় শক্তিশালী কোনো জিনে ধরেছে।" আমার কথায় পরী বলল, "নিশাদ, একটা কথা, তুমি যে মেয়েটাকে দেখতে আসলা, ওই মেয়েটাকে নিয়ে তোমার মা-বাবা তোমাকে একটা অবাক করা কথা বলবে। তুমি কিন্তু রাজি হবা, ওকে?" পরীর কথার জবাবে আমি বললাম, "রাজি হব মানে? কিসের রাজি সেটা তো বলো?" পরী বলল, "সময় হলেই জানতে পারবা। এখন বাড়িতে যাও।" কথাটা বলে চলে গেল আয়শাপরী। ও চলে যাবার সময় আমি বললাম, "এই বলে তো মা ও বাবার কি কথায় রাজি হবে? কি কিভাবে কি আমি বুঝতে পারছি না। বলে যাও আমাকে কি কথায় রাজি হব?" কিন্তু ততক্ষণে পরী চলে গেছে। ও চলে যাওয়ায় আমি আর দেরি না করে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বলল, "নিশাদ, কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলছি রাত করে বাইরে না যেতে?" মায়ের কথায় আমি বললাম, "মা, আসলে পাশের গ্রামে গিয়েছিলাম ওখানে একটা জিনে ধরা মেয়েকে দেখতে।" আমার কথায় মা বললেন, "যা, হাত মুখ ধুয়ে আয়। এসে খেতে, খেতে কথা বলছি।" মায়ের কথাই তাই করলাম। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসতে মা খাবার দিয়ে বললেন, "হ্যাঁ, কি জানি বলছিলি? কোন মেয়েকে জিনে ধরেছে?" মায়ের কথায় আমি ওই মেয়েটার বাড়ির ঠিকানা বলে সব ঘটনা খুলে বললাম। সব শুনে বাবা বললেন, "নিশাদ, তুই যে মেয়েটার কথা বলতেছিস ওকে তো আমরা চিনি। একটা কথা শুনলে অবাক হবি। ওই মেয়েটার সাথে তোর বিয়ের কথা চলছে। আমরা কালকেই তো ওকে দেখতে যাব।" "কি? বাবা কি বলছো কি? মেয়েটার বিষয়ে জেনে শুনে এমনটা বলছো? জিনে ধরা মেয়ে কেমন পাগলের মতো করে?" আমার কথায় বাবা বললেন, "জিনে ধরা দোষের কিছু না। মেয়েটা তো আর জিনটাকে বলেনি ওকে ধরতে, তাই না? তাছাড়া তুইও তো পরী ধরা, তাই না? দুজনে মানাবে ভালো। তোদের বিয়েটা একবার হলে দেখবি দুজনের সমস্যার সমাধান হয়ে যাবে।" বাবার কথায় কি বলবো বুঝতে পারছি না। আয়েশা পরী তাহলে আমাকে এই কথাটাই বলছিল। আয়েশা বলছিল, আমি যেন এদের কথায় রাজি হই। তাই তার মানে আয়েশা পরী কি চায় আমার অন্য কোথাও বিয়ে হোক? সেটা যাই হোক, আয়েশা পরীর সাথে দেখা হলে জিজ্ঞেস করে নিব। এই ভেবে আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে যেতে লাগলাম। আমি খাবার শেষে উঠে যাওয়ার সময় মা বলল, "কি হলো? কিছুই তো বললি না। তাহলে এটাই ফাইনাল। কালকে বিকেলে আমরা সবাই মেয়েটাকে দেখতে যাব।" মায়ের কথায় আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে পরীর জন্য অপেক্ষা করতে লাগলাম। মধ্যরাত। আশা পরী আমার ঘরে আসলেন। ও এসে আমাকে বললেন, "কি ব্যাপার? না ঘুমিয়ে জেগে আছো যে? আবার আমাকে স্মরণ করছো? কিছু হয়েছে কি?" পরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, "কেন এমনটা করছো? কোথায় তুমি আমার অন্য কোথাও বিয়ের কথা শুনে রেগে যাবা? বিয়ে ভেঙে দিবা, তা না করে আমাকে উল্টো বিয়ের কথা বলছো? কেন? এই কি তোমার ভালোবাসা?" আমার কথার জবাবে আয়শাপরী বললেন, "দেখো নিশাদ, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। তোমাকে আমি অনেকটা ভালোবাসি। আমরা পরিস্থিতির শিকার হয়েছি। আমরা জিনজাতি। আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছে অনেক। কিন্তু তোমরা মানবজাতি। তোমাদের হায়াত কম। তোমার এই ছোট জীবনটা কিভাবে কেটে যাবে? আমরা একে অপরকে ভালোবাসি। কিন্তু কেউ কারো কাছে আসতে পারি না। বিয়েও করতে পারছি না। এভাবে কতদিন থাকবে তুমি? তাই তোমার ভালোর জন্য আমি এই কথাটা তোমাকে বলছি। তুমি অন্য কাউকে বিয়ে করো। আমি তো আর তোমাকে ছেড়ে যাব না। তোমার বিয়ে হলেও আমি থাকবো তোমার সাথে।" বুড়ির কথায় ওর দিকে তাকিয়ে বললাম, "আমার ভালো নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না মানে না।" কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে পরী আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও যেন ব্যর্থ হলো। আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছি। তখন পরী বলল, "আমি চলে যাচ্ছি। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে কাল তোমার মা-বাবার সাথে যাবে ওই মেয়েটাকে দেখতে।" কথাটা বলেই চলে গেল আয়েশা পরী। এদিকে ও চলে যাবার পর আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন কথা মতো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মা-বাবার সাথে চলে গেলাম সেই মেয়েটার বাড়িতে। মেয়েটার বাড়িতে যাবার পর আমি সুযোগ খুঁজছিলাম মেয়েটার সাথে একা কথা বলার। কিছুক্ষণ পর সেই সুযোগটা আমি পেয়েও গেলাম মেয়েটার সাথে একা কথা বলার। আমি মেয়েটাকে ফাঁকা কোথাও নিয়ে গিয়ে আমি কিছু বলার আগেও বলল, "দেখুন ভাইয়া, আমি আপনার সাথে একা একটু কথা বলতে চাইলাম। আসলে আমি এই বিয়েটা করতে চাই না। করতেও পারব না। আমার সাথে একটা জিন থাকে।" মেয়েটার কথায় আমি বেশ খুশি হয়ে বললাম, "আমি জানি আপনার সাথে জিন থাকে।" মেয়েটা বলল, "কিভাবে জানেন?" "আমি কালকে রাতে আমি আপনার জিন ছাড়ানো দেখতে আসছিলাম। কিন্তু তখনও জানতাম না আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আপনি তো আমাকে বিয়ে করতে চান না, কিন্তু কেন বলুন তো? আপনি কি সেই জিনটাকে ভালোবাসেন? ওকে কি ভালো লাগে?"
আমার কথায় সেই মেয়েটা অবাক করা একটা কথা বললেন। মেয়েটা বললেন, "শুধু ভালোবাসি না, আমরা দুজন বিয়ে করছি। সেই জিনের সাথে আমার বিয়ে ও বাসর হয়েছে। জিনের সাথে বাসর। কি? এসব কি সত্যি? নাকি আপনারা বিয়ে করছেন?" মেয়েটা বলল, "হ্যাঁ, এটাই সত্যি। আমরা বিয়ে করছি। এটা কেউ জানে না। সবাই জানে আমাকে জিনে ধরছে। আচ্ছা, একটা কথা আপনারা যদি বিয়েই করছেন তাহলে সেই জিনটা আপনার শরীরে ভর করে কেন? কেন আপনারা গাছে তুলে বানরের মতো লাফিয়ে, লাফিয়ে চলাফেরা করে? কেনই বা হাঁস মুরগি ধরে কাঁচাই খেয়ে ফেলেন?" আমার কথায় মেয়েটা বললেন, "এসব করার কারণ আছে। ও এসব করে যেন সবাই জানাজানি হয় আমি জিনি ধরা মেয়ে। আমি পাগলের মতো চলাফেরা করি। আমাকে যেন কেউ কখনো বিয়ে না করে সেজন্য।" ও! তাহলে এই ব্যাপার। আচ্ছা আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে বিয়ে করব না। মেয়েটা বলল, "হ্যাঁ, সেটাই। আপনার জন্য ভালো হবে। আর শুনুন, আমার সাথে যে জিনটা থাকে ও আপনার কাছে আসতে পারে। আপনার সাথে কথা বলতে আপনি আবার ভয় পাবেন না যেন।" আমি বললাম, "আরে না, চিন্তা করবেন না। আমি জিন-ভূত দেখে এখন আর তেমন ভয় পাই না। কারণ আমার সাথেও যে একটা পরী থাকে। কিন্তু আপনাদের মতো আমাদের বিয়ে হয়নি। জানি না কখনো হবে বা কিনা। তা যাই হোক, আপনি চিন্তা করবেন না। আপনার সাথে আমার বিয়ে হবে না।" কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর সেদিন সন্ধ্যার পর আমি বাজার থেকে ফিরলাম। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা অবয়ব। অবয়বটা এসে আমাকে সালাম দিয়ে বললেন, "আপনার সাথে একটু কথা ছিল।" সেই অবয়বটার সালামের উত্তর দিয়ে আমি বললাম, "হ্যাঁ, বলুন। আর আপনি কে? আপনি আপনার আসল রূপে এসে আমার সাথে কথা বলতে পারেন।" আমার সেই অবয়বটা তার রূপ নিতে আমি বুঝতে পারলাম উনি আসলে একটা জিন। আমি ওনাকে দেখে বললাম, "আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি সেই জিন, তাই না? যে ওই মেয়েটাকে বিয়ে করছেন, যাকে আমি বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম?" আমার কথায় সেই জিনটা বলল, "হ্যাঁ, আমি সেই। আমি আপনার কথা শুনেছি। আপনি মেয়েটাকে বিয়ে করতে রাজি না হওয়ায় আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আপনার মা-বাবা তো সেই মেয়েটার সাথেই আপনার বিয়ে দিতে চায়।" জিনের কথায় আমি বললাম, "আপনি চিন্তা করবেন না। মা-বাবা যতই বলুক, আমি ওকে বিয়ে করব না।" আমার কথায় জিনটা বললেন, "আপনি অনেক ভালো। আমি আপনার ব্যবহারে খুশি। কখনো আমার সাহায্য লাগলে বলবেন।" সে জিনের কথায় আমার হঠাৎ আয়েশা পরীর কথা মনে পড়ল। তখন আমি ওনাকে বললাম, "আপনি নিশ্চয়ই বুঝে গেছেন আমার সাথে একটা পরী থাকে। আমি ওকে ভালোবাসি। কিন্তু কিন্তু ও আমার কাছে আসতে পারে না। কারণ ওর হাতে দুটো শক্তিশালী চুড়ি পরা আছে। আপনি যদি আমাকে বলতেন সেই চুড়ি দুটো ওর হাত থেকে খুলতে পারবো কিভাবে, আমার অনেক উপকার হতো।" আমার কথায় সেই জিনটা বললেন, "হ্যাঁ, আমি আশা করি বিষয় জানি। ওই চুড়ি দুটোর বিষয়েও জানি। কিন্তু ওগুলো কিভাবে খুলতে পারবে সেটা ঠিক আমি জানি না। তবে আমার দাদু এই বিষয়ে জানতে পারে। আমার দাদু অনেক বয়স্ক একজন তথ্য সংগ্রহকারী জিন, উনি নিশ্চয়ই জানতে পারে। আপনি আমার উপকার করছেন। আমি আপনার উপকার খুশি। আপনি চিন্তিত একদম এই ব্যাপার নিয়ে। তো চিন্তা করবেন না। আমি দাদুর কাছে শুনে এসে আপনাকে বলছি, আপনি বাড়িতে চলে যান।" কথাটা বলে চলে গেলেন সেই জিন। উনি চলে যাবার পর আমি সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করলাম। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে জিনটা আবার আমার কাছে আসলো। উনি আসায় আমি বললাম, "আপনি আসছেন? কোনো খবর পেলেন কি?" আমার কথায় সে জিন বলল, "হ্যাঁ, আমি আমার দাদুর কাছ থেকে সবকিছু জেনে এসেছি। আগেই বলছিলাম, আমার দাদু একজন বয়স্ক তথ্য সংগ্রহকারী জিন। উনি আর ওনার মতো কয়েকজন জিন ছাড়া এত গভীরের খবর কেউ বলতে পারবে না। এমনকি আশাপুরী নিজেও জানে না ওর হাতের চুড়িগুলো খোলার উপায়। আমি দাদুর কাছ থেকে খবর নিয়ে এসেছি। কিন্তু এটা এত সহজ না। এই জন্য জিন রাজ্যে যেতে হবে।" জিনের কথায় আমি বেশ অবাক হয়ে বললাম, "জিন রাজ্যে যেতে হবে? কাকে যেতে হবে? অন্য কোনো জিন বা আপনি যেতে পারবেন না?" আমার কথায় সে জিন বললেন, "না। সেখানে কোনো জিন গেলে হবে না। সেখানে যেতে হবে একমাত্র আপনাকে। আপনি যেহেতু আশাপরীকে ভালোবাসেন, তাই আপনাকেই যেতে হবে।" উনার কথায় আমি সামনে পিছে না ভেবে বললাম, "ঠিক আছে, তাই হবে। আমি আশাপরী চুড়িগুলো খুলতে সবকিছু করতে রাজি। আপনি শুধু বলেন, আমাকে কোথায় যেতে হবে?" আমার কথায় সে জিন বললেন, "আপনাকে যেতে হবে মারিদ জিন রাজ্যে। মারিদ জিন রাজ্যে একটা গোত্র আছে যারা পাহাড়ের দিকে থাকে। সেই গোত্রের যে সর্দার, সেই সর্দারের ৩ টা মেয়ে। সেই ৩ মেয়ের মধ্যে যে ছোট মেয়েটা আছে, সেই ছোট মেয়েটার চোখের পানি আপনাকে নিয়ে আসতে হবে। সেই মেয়েটার একটা বিশেষ গুণ হলো, ওর চোখের পানি নীল রঙের। আর ওর চোখের পানি দিয়ে অনেক রোগের চিকিৎসাও নাকি হয়। সেই মেয়েটার চোখের পানি এনে সেটার সাথে আপনার শরীরের রক্ত মিশিয়ে এটা যদি আয়শাপরীর সেই চুড়িতে লাগানো যায়, তাহলে আয়শাপরীর চুড়িগুলো নষ্ট হয়ে হাত থেকে খুলে যাবে। আর তখন আয়শাপরী আবার আগের মতো আপনার কাছে আসতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, আয়শাপরীর সেই চুড়িগুলো নষ্ট হবার পর তার কিন্তু শক্তি কমে যাবে। এখন যেমন আয়শাপরীর শক্তি আছে, তেমন শক্তি তখন থাকবে না। তখন নরমাল সাধারণ পরীদের মতো তার শক্তি হয়ে যাবে। এখন আপনি বলুন,
আপনি কি যাবেন সেই জিন রাজ্যে? সেই জিন সর্দারের মেয়েদের চোখের পানি নিয়ে আসতে?" তখন আমি ওনাকে বললাম, "হ্যাঁ, আমি যাবো। সেখানে কিভাবে যাবো এটা বলুন।" আমার কথায় সেই জিন বললেন, "আপনাকে আমি জঙ্গলের একটা জায়গায় নিয়ে যাবো। সেখানে যাবার পর আপনাকে একটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে দিব। সেই ঘোড়ার গাড়িটা আপনাকে নিয়ে যাবে সেই মারিদ জিন রাজ্যে, সেই জিন সর্দারের প্রাসাদে। আপনি সেখানে গিয়ে সেই প্রাসাদের সর্দারের সাথে কথা বলবেন, ওনাকে অনুরোধ করবেন। আর ওনার যে ছোট মেয়ে যার চোখের পানি লাগবে তার সাথে কথা বলবেন, অনুরোধ করবেন। আপনার অনুরোধে আর কথায় যদি ওদের মন গলে, তাহলে আপনাকে সেই মেয়েটা তার চোখের পানি দিয়ে দিবে। আর যদি আপনি ওদের মন গলাতে না পারেন, আপনাকে যদি ওরা সন্দেহ করে, তাহলে কিন্তু বন্দী করে রাখবে। তারপরে আপনার কি হবে সেটা আমিও জানি না। তাই চিন্তা ভাবনা করে বলুন, আপনি কি যাবেন সেই জিন রাজ্যে?" ওনার কথায় আমি কোনো চিন্তা না করে বললাম, "আমি যাবো। আর আল্লাহর রহমতে সেই মেয়েটা মানে পরীটার চোখের পানি নিয়েই ফিরবো আমি।" আমার কথায় জিন বললেন, "আপনি আসলেই সত্যিকারের প্রেমিক। আপনার সাহস আছে। আপনি যেহেতু রাজি, তাহলে আজকে রাতেই আপনাকে জিন রাজ্যে যাওয়ার ব্যবস্থা করি।" আমি না আজকে না, আমি কালকে রাতে যাই। কাল রাতে ঠিক এই সময়ে আমি এইখানে আসবো। আপনি এখানে আমার সাথে দেখা করবেন, কেমন? জিন বলল, "ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমি আসি?" কথাটা বলে উনি চলে যাবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, আপনার নাম কি?" আমার কথায় জিনটা বললেন, "আমার নাম সাজ্জাদ। আর আমি যে মেয়েটাকে ভালোবাসি, মানে বিয়ে করছি, ওর নাম সুইটি।" আমি বললাম, "ও, দুজনের নাম সুন্দর। আচ্ছা, আরেকটা কথা, আমি বাড়িতে গেলে আমার মা-বাবা সুইটির বিষয়ে জিজ্ঞেস করবে। সুইটির সাথে বিয়ের কথা বলবে। তখন আমি মা-বাবাকে একটা কথা বলব আর আপনাকে একটা কাজ করতে হবে।" এই বলে সাজ্জাদ জিনকে বললাম কি করতে হবে। কথাটা বলে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বললেন, "এই নিশাত শোন, এদিকে আয়। আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ের বিষয়ে কথা বলছি। আজকে যে মেয়েটাকে দেখে আসলাম, ওর নাম সুইটি। সুইটিকে তো আমাদের অনেক পছন্দ হয়েছে। আমরা ঠিক করছি ওর সাথেই তোর বিয়ে দিব বাবা।" মায়ের কথায় আমি বললাম, "মা না, না জেনে ওর সাথে আমার বিয়ে দিবা নাকি? তোমরা কি জানো মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে?" আমার কথায় বাবা বললেন, "ভালোবাসে মানে? তুই জানিস কিভাবে শুনি?" তখন আমি বললাম, "ওই মেয়েটা আমাকেই বলেছিল। ওই মেয়েটা আমাকে বলেছিল বাবা। বাবা, মেয়েটার চরিত্র ভালো না। ও যে ছেলেটাকে ভালোবাসে, ওর সাথে রাত বেরোতে দেখা করে। এই তো আমি বাড়িতে আসার সময় দেখলাম মেয়েটা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে।" "কি? সত্যি নাকি? তুই কি আমাদের দেখাতে পারবি?" বাবার কথায় আমি বললাম, "কেন পারবো না? আসো আমার সাথে আসো।" কথাটা বলে মা বাবাকে নিয়ে গেলাম বাহিরে। বাইরে গিয়ে মা বাবাকে বললাম, "ওই দেখো, দেখো, এটা ওই মেয়েটা না?" আমার কথায় মা বলল, "ঠিকই তো, এটা তো ওই মেয়েটা। ছি, 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 ছি! রাতের বেলা কেমন একটা ছেলের সাথে কথা বলছে, তাও ওদের গ্রাম ছেড়ে আমাদের গ্রামে এসে?" বাবা বলল, "ভাগ্য ভালো, আমরা সঠিক সময় জানতে পারলাম। চলো বাড়িতে চলো। এরকম মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না।" কথাটা বলে মা-বাবা আবার বাড়িতে ফিরে আসলেন। মা-বাবা তাহলে অবশেষে বোকা হলো। আমি তখন সাজ্জাদ জিনকে বলছিলাম, উনি যেন সুইটির রূপ নিয়ে থাকে, যে মা-বাবা ভুল বুঝে। আমার কথা মতো জিন সেটাই করছেন। উনি সুইটি মেয়েটার রূপ নিয়েছেন আর উনার ২ বন্ধু জিন একটা ছেলের রূপ নিয়েছে। সাজ্জাদ জিন আমার এত বড় উপকার করছেন, আমিও না হয় তার জন্য সুইটির সাথে আমার বিয়েটা ভেঙে দেই। মা-বাবা এগুলো দেখে এসে সুইটি মেয়েটার সাথে আমার বিয়ে ভেঙে দেয়। বিয়ে ভেঙে দেওয়ায় আমি খুশি মনে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি রুমে গিয়ে শুয়ে পড়ার পর আমার ঘুম আসবে। এরকম একটা সময়ে আয়েশা পরী আমার ঘরে আসে। পরী এসে আমার দিকে তাকিয়ে বলে, "তোমার কাছে একটা জিন আসছিল মনে হয়। কেন আসছিল তোমার কাছে?" পরীর কথায় আমি বললাম, "ওই যে মেয়েটা আছে না যার সাথে আমার বিয়ের কথা চলছিল, সেই জিন ওই মেয়েটাকে ভালোবাসে। সেই বিষয়েই কথা বলতে আসছিল। আমি যেন মেয়েটাকে বিয়ে না করি।" পরী বলে, "শুধু কি এটাই বলতে আসছিল? আর কিছু বলেনি?" আমি বললাম, "না, আর কি বলবে?" পরী বলে, "নিষাদ, কি ভাবছো? আমি কিছু জানতে পারবো না? তুমি এটা করো না নিষাদ, তুমি কোথাও যাবে না।" আমি বললাম, "কেন যাব না? আমি জিনরাজ্যে গিয়ে সেই জিন সর্দারের মেয়ের চোখের পানি নিয়ে আসব।" পরী বলে, "যদি নিয়ে আসতে না পারো, তখন হবে কি ভাবছো একবার? বুঝো না কেন? তুমি মানুষ আর আমি পরী। আমরা একে অপরকে ভালোবাসি। তোমার কি মনে হয় এই কথাটা সেই জিন সর্দার জানলে উনি ওনার মেয়ের চোখের পানি তোমাকে দিয়ে দিবে? দিবে না। উল্টো তোমাকে বন্দী করে রাখবে। তাই বলি এসব করো না। তুমি কোথাও যাবে না।" পরীর কথায় আমি বললাম, "ভালোবাসি। ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়। আমি যাব। আর আমি এমন কিছু করব না যার কারণে সেই জিন সর্দার আমাকে বন্দী করবে। তুমি চিন্তা করো না। ইনশাল্লাহ আমি সেই পরীর চোখের পানি নিয়ে এসে তোমার হাতের চুড়িগুলো নষ্ট করব।"
আমার কথায় আশাপুরি কিছু না বলে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমি বললাম, "এই কান্না করো না।" তখন পরী বলল, "তোমার জন্য চিন্তা হচ্ছে। যদি কিছু হয়ে যায়? এখন তো তবুও দূর থেকে তোমাকে দেখতে পারছি। তোমার কিছু হয়ে গেলে সেটাও তো পারব না।" আমি বললাম, "তুমি একদমই চিন্তা করো না। আমি কালকে রাতে সেই জিন রাজ্যে যাব আর সুস্থ মতনই ফিরে আসবো ইনশাল্লাহ।" আমার কথায় পরী আর কিছু না বলেই চলে গেল। ও চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি সালাম দাদুর কাছে গেলাম, কেননা উনি কবিরাজ সালাম দাদুকে না বলে যাওয়া ঠিক হবে না। আমি দাদুর কাছে গিয়ে সবকিছু খুলে বলায় দাদু বললেন, "নিশাদ, তুই জিন রাজ্যে যাবি, তোর কাছে ভালো জিন আসে না খারাপ সেটা তো আগে জানতে হবে।" কথাটা বলে দাদু রুকিয়া করে সেই সাজ্জাদ জিনকে হাজির করলেন। দাদুর ডাকে জিন এসে দাদুকে বললেন, "আসসালামু আলাইকুম। আমি জানি আমাকে কেন ডাকছেন। আমি খারাপ জিন না, ভয় পাবেন না। এই ছেলেটার ব্যবহারে আমি খুশি হয়েছি বলে ওকে সাহায্য করছি। আমি আমার দাদুর কাছে এই তথ্যটা নিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিশাদের কোনো ক্ষতি করব না।" কথাটা বলেই চলে গেলেন সাজ্জাদ সেন। এদিকে তখন সালাম দাদু আমাকে কিছু কথাবার্তা, আচার-আচরণ শিখিয়ে দিলেন। জিন রাজ্যে গিয়ে তাদের সাথে কিভাবে কথা বলতে হবে। দাদুর কথাগুলো শুনে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন শেষে রাত হলো। রাতে মা-বাবা খাবার খেয়ে ঘুমানোর পর আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম সেই জিনটার কাছে। জিনটার কাছে যেতেই উনি বলল, "আসছেন? চলুন আপনাকে নিয়ে রওনা করি।" সাজ্জাদ জিনের কথায় আমি বললাম, "ঠিক আছে চলুন।" এই বলে দুজনে রওনা করব। ঠিক তখনই সেখানে আয়শা পড়ি আসলো। আশাপুরী এসে মন খারাপ করে আমার দিকে তাকিয়ে রইল। খুব ইচ্ছে করছিল তখন আশাপুরীর কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিতে, কপালে হাত বুলিয়ে দিয়ে চিন্তা না করতে। কিন্তু তা তো পারি না। আশাপুরীর মন খারাপ দেখে আমি বললাম, "আয়েশা, মন খারাপ করো না। হাসিমুখে বিদায় দাও আমাকে। আমি আল্লাহর রহমতে সেই পুরী চোখের পানি নিয়ে আসব।" আমার কথায় আশাপুরী বলল, "আমার দোয়া ও ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। সাবধানে যেও।" আশাপুরীর কথায় ওর কাছে বিদায় নিয়ে আমি রওনা করলাম সাজ্জাদ জিনের সাথে। জিনের সাথে যেতে, যেতে একসময় পৌঁছে গেলাম এক গহীন জঙ্গলে। এরকম গহীন জঙ্গলে জীবনের ১ম আসলাম। জঙ্গলের ভিতর থেকে কিরকম আওয়াজ আসছে, এরকম আওয়াজেই ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি সেখানে যাওয়ার পর সাজ্জাদ বলল, "এখানে দাঁড়ান আর আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। একটু পর এখানে একটা ঘোড়ার গাড়ি আসবে। সেই ঘোড়ার গাড়ির কোনো চালক থাকবে না, কারণ ঘোড়াগুলো হলো জিন। ঘোড়ার গাড়িটা এখানে আসায় আপনি ওখানে উঠে বসবেন। আপনি উঠে বসায় সেই ঘোড়ার গাড়িটা চলতে থাকবে। চলতে, চলতে একসময় সেই ঘোড়াগুলো পাখা মেলে উড়তে থাকবে। মনে রাখবেন, আপনি কিন্তু এসব বুঝতে পারবেন কিন্তু ভয় পাবেন না। সেই ঘোড়ার গাড়ি যেভাবে যাক আপনার কোনো ক্ষতি ওরা করবে না। যেভাবে কিছুক্ষণ চলার পর ওরা আপনাকে সেই জিন রাজ্যে সেই জিন সর্দারের প্রাসাদের কাছে নিয়ে যাবে। প্রাসাদের কাছে গেলে আপনি ঘোড়ার গাড়ি থেকে নেমে প্রাসাদে যাবেন আর জিন সর্দারের সাথে কথা বলবেন।" সাজ্জাদ জিনের কথায় আমি বললাম, "ঠিক আছে তাই করব।" ওনার সাথে কথা বলতে, বলতে সেখানে টকবক, টকবক করে চলে আসলো একটা ঘোড়ার গাড়ি। সেই ঘোড়ার গাড়িটা আসার পর সাজ্জাদ বললেন, "যান, গাড়িতে উঠে বসুন। আর আমি যেমনটা বললাম তেমনটা কিন্তু করবেন, একদমই ভয় পাবেন না।" উনার কথায় আমি বিসমিল্লাহ বলে ঘোড়ার গাড়িতে উঠলাম। আমি গাড়িটাতে উঠার পর সেই গাড়িটা চলতে লাগলো। আমি ঘোড়ার গাড়ি থেকে কিন্তু মাঝে, মাঝে বাহিরের দিকে তাকাই। আমি বাহিরে তাকালে বুঝতে পারি ঘোড়ার গাড়িটা বাতাসের বেগে ছুটে চলেছে। স্বাভাবিক ঘোড়া কখনো এভাবে ছুটতে পারে না। আমি চুপচাপ সেই গাড়িতে বসে আছি। এর কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমি যেন শূন্যে উড়ছি। এরকম অনুভব করায় আমি ঘোড়াগুলোর দিকে তাকিয়ে দেখি ওগুলো এখন আর ছুটে চলছে না। ওরা পাখা মেলে উঠছে। মুহূর্তটা একবার ভাবুন তো, আপনি একা একরকম অদ্ভুত একটা ঘোড়ার গাড়িতে চলছেন জিন রাজ্যে। কেমন লাগবে আপনার? আপনি যতটা সাহসী হন না কেন, ভয় আপনাকে পেতেই হবে। আমিও ভয় পেয়েছিলাম। তবুও চুপচাপ সেই ঘোড়ার গাড়িতেই বসেছিলাম। আমি সেখানে বসে থাকার বেশ কিছুক্ষণ পর সেই ঘোড়ার গাড়িটা একটা সুন্দর বড় প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িটা সেখানে দাঁড়ার পর আমি গাড়ি থেকে নেমে সেই প্রাসাদের দিকে যেতে থাকি। কত সুন্দর জায়গা আর সুন্দর, সুন্দর প্রাসাদ। আমি এদিক সেদিক তাকিয়ে সেই বড় প্রাসাদের ভিতরে ঢুকে পড়লাম। ভয় লাগছিল। আমি মানুষ হয়ে জিনদের প্রাসাদে ঢুকছি। জানি না কি হবে। আমি প্রাসাদের ভিতরে ঢুকে দেখলাম প্রাসাদের সাদা জুব্বা পরা অনেকেই জড়ো হয়ে কি জানি বলছে। আমি ওদের দেখে বুঝতে পারছি সবাই জিন। কিন্তু এদের মধ্যে জিন সর্দার কে? আমি সেই জিনগুলোকে দেখে প্রাসাদের অন্য দিকে যেতে দেখতে পেলাম প্রাসাদের পিছনের দিকে একটা সুন্দর ফুলের বাগান। আর বাগানের কাছে একটা সুন্দর গাছ। সেই গাছের নিচে একটা সুন্দরী মেয়ে বসে আছে। মেয়ে বলতে কোনো পরী হবে হয়তো।
আমি সেই পরীটাকে দেখে তার কাছে গিয়ে একটা সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে সেই পরীটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, "তুমি কে? তোমাকে দেখে তো অন্যরকম লাগছে। কে তুমি?" পরীর কথায় আমি আমার কথা বললাম। ওনাকে বললাম, "আমি মানুষ।" আমি ওনাকে এটাও জিজ্ঞেস করলাম, "আপনি কে?" আমার কথার জবাবে সেই পরীটা বলল, "আমি জিন সর্দারের ছোট মেয়ে। আমার নাম রূপা। উনি তাহলে সেই পরী যার চোখের পানি নিতে আমি আসছি এখানে?" আমি ওনার পরিচয় পাওয়ায় ওনাকে সব ঘটনা খুলে বললাম। আমি ওনাকে এটাও বললাম, "আপনার চোখের পানি লাগবে আমার।" আমার কথা শুনে সেই পরী বললেন, "তুমি মানুষ, আর তুমি যা বললে সেটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি আমার চোখের নীল পানি নিয়ে তো কারো ক্ষতিও করতে পারো। আমি আমার বাবার অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। আর এমনিতেও আমার মন ভীষণ খারাপ।" সেই রূপাপরীর কথা শেষ হতে না হতেই সেখানে চলে আসলো জিন সর্দার। উনি এসে আমাকে উদ্দেশ্য করে বলল, "কে তুমি? মা রূপা? কে? কে উনি? ওনাকে দেখে তো জিনজাতি মনে হচ্ছে না।" সর্দারের কথায় রূপা বললেন, "বাবা, ও বলছে ও একজন মানুষ। আর ও এখানে আসছে তোমার মেয়েকে, মানে আমার চোখের পানি নিতে।" "চোখের পানি নিতে? এই, আমার মেয়ে কি ঠিক বলছে?" জিন সর্দারের কথায় আমি বললাম, "হ্যাঁ সর্দার, আমি আদম সন্তান। আমি আদম সন্তান মানে মানবজাতি। আমি খুব বিপদে পড়ে আপনার এই রাজ্যে আসছি। আপনার মেয়ের চোখের পানি আমার খুব প্রয়োজন। দয়া করে আপনার মেয়ের চোখের পানি আমাকে একটু দিয়ে দিন।" আমার কথায় সেই জিন সর্দার বললেন, "আমরা খোঁজ খবর না নিয়ে আমার মেয়ের চোখের পানি কাউকে দেই না। আর এখন আমার মনের অবস্থা ভালো না। তুমি ফিরে যাও।" "না সর্দার, দয়া করুন। আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না। আমাকে দয়া করে আপনার মেয়ের চোখের পানি একটু দিয়ে দিন। যে কোনো কিছুর বিনিময়ে আমাকে দিয়ে দিন।" আমার কথায় সেই সর্দার বললেন, "যে কোনো কিছুর বিনিময়ে বলতে? আচ্ছা শোনো, তোমাকে একটা শর্তে আমার মেয়ের চোখের পানি দিতে পারি। তুমি যদি আমার একটা কাজ করতে পারো তাহলে।" উনার কথায় আমি কিছু না ভেবেই বললাম, "হ্যাঁ, বলুন, কি করতে হবে? আমি আপনার সব শর্তে রাজি।" তখন সর্দার আমাকে বললেন, "শোনো, আমার ৩ টা মেয়ে। আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বাকি রইল ২ টা মেয়ে। ওই যে ওকে দেখতে পাচ্ছ? ও আমার ছোট মেয়ে। কিন্তু আমার মেঝো মেয়ে আমার কাছে নেই। কারণ দুদিন আগে আমার মেঝো মেয়েকে বন্দী করছে একজন দুষ্টতান্ত্রিক। আমার ২ মেয়ে দুদিন আগে আমাকে বলে, ওরা তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে যাবে। ওরা আমার আদরের মেয়ে হওয়ায় আমি না করতে পারিনি। ওরা আমার কথায় তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে যায়। সেখানে যাবার পর ঘুরতে, ঘুরতে ওরা এক দুষ্ট তান্ত্রিকের নজরে পড়ে। তখন সেই তান্ত্রিক আমার মেঝো মেয়েটাকে বন্দী করে ফেলে। আমার মেঝো মেয়ে এখন তোমাদের মানুষদের দুনিয়াতে ওই তান্ত্রিকের কাছে বন্দী। এখন তুমি যদি সেই তান্ত্রিকের কাছে গিয়ে আমার মেয়েকে মুক্ত করতে পারো, তাহলে তাহলে আমি তোমাকে আমার ছোট মেয়ের চোখের পানি দিয়ে দিব। উনার কথায় আমি বললাম, "ঠিক আছে, তাই হবে। আপনি আমাকে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যান।" তখন সর্দার বললেন, "আমরা তান্ত্রিকের কাছে যেতে পারি না। যেতে পারলে তো তোমাকে বলতাম না।" সেই তান্ত্রিক থাকে একটা জঙ্গলে। যে জঙ্গলের একটা জায়গায় কালো জাদুর মাধ্যমে এমনভাবে বন্ধ করে রাখছে সে, যে কোনো জিন তার ভিতর প্রবেশ করতে পারে না। আমরা তোমাকে সেই তান্ত্রিকের থেকে একটু দূরে রেখে আসতে পারবো। তখন তুমি হেঁটে, হেঁটে সেই তান্ত্রিকের কাছে যাবে আর নিজের বুদ্ধি খাটিয়ে আমার মেয়েকে মুক্ত করে নিয়ে আসবে। নিয়ে আসতে পারবে কি?" সর্দারের কথায় আমি বললাম, "হ্যাঁ, আমি পারবো। আমি রাজি। আপনারা আমাকে নিয়ে যান সেই তান্ত্রিকের কাছে।" আমার কথায় জিন সর্দার ২ জন জিনকে ইশারা করলেন। সর্দারের ইশারায় ২ জন জিন আমাকে নিয়ে আবারও ফিরে আসলেন আমাদের দুনিয়াতে। সেই তান্ত্রিকের কাছে, সেই জঙ্গলে। কি গহীন জঙ্গল রে বাবা! এখানে মনে হয় ভুল করেও কোনো মানুষ আসে না। আমাকে সেখানে নিয়ে আসার পর সেই জিন দুটো আমাকে বললেন, ওই যে দেখো, একটা আলো দেখতে পাচ্ছ? ওখানে সেই তান্ত্রিক থাকে। আমরা এই এরিয়ার মধ্যে যেতে পারব না। গেলে আমরাও বন্দী হয়ে যাব তে তান্ত্রিকের হাতে। সেই তান্ত্রিক অনেক ভয়ংকর। আমরা এখানেই আছি। তুমি যাও আর নিজের বুদ্ধি খাটিয়ে আমাদের সর্দারের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো।" সে জিন দুজনের কথায় আমি ১ পা ২ পা করে এগিয়ে যেতে লাগলাম সেই তান্ত্রিকের কাছে। তখনও কিন্তু রাত। রাত যে কয়টা বাজে জানি না। আমি একটু পরেই সেই তান্ত্রিকের এরিয়ার মধ্যে ঢুকবো, ঠিক তখনই একজন বলে উঠল, "দাঁড়াও, ওখানে দাঁড়াও। কে তুমি? এখানে কিভাবে আসলে?" কথাটা বলে হাতে আগুনের মশাল নিয়ে আমার দিকে এগিয়ে আসলো একজন তান্ত্রিক। উনার বড়, বড় কোঁকড়া, কোঁকড়া চুল আর চোখগুলো লাল, আর শরীরে তেমন একটা কাপড়-চোপড় নেই। উনি আমার কাছে আসতেই আমি বললাম, "জানি না আমি কোথায় আছি। আসলে আমি জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ি। ডাকাত আমাকে ধরতে আসলে আমি জানের ভয়ে দৌড়াতে থাকি। দৌড়াতে, দৌড়াতে এখানে চলে আসছি। আপনি কি এই জঙ্গলে কি করছেন? আমাকে দয়া করে একটু থাকতে দিন। দিন হলে আমি চলে যাব।"
আমার কথায় সেই তান্ত্রিক আমার দিকে তাকিয়ে বলল, আসো, আমার সাথে আসো। কথাটা বলে তান্ত্রিক যেখানে থাকে জায়গাটা একটা গুহার মতো, সেখানে আমাকে নিয়ে যেতে লাগলেন। উনার থাকার জায়গায় যেতে তান্ত্রিক বললেন, সাবধান, সাবধানে পা ফেলো। দেখো, এই যে চারিদিকে আমি সিঁদুর দিয়ে গোল বৃত্ত এঁকেছি, এখানে পা ফেলা না। এখানে একদমই পা ফেলো না। আমি এই সিঁদুরগুলো দিয়ে আমার থাকার এরিয়াটা কালো জাদু দিয়ে বন্দী করে রেখেছি। বন্ধ করে রেখেছি, এর ফলে কোনো জিন এখানে প্রবেশ করতে পারবে না। কেউ যদি এই সিঁদুরের দাগ মুছে ফেলে বা অপবিত্র করে তাহলে ঢুকতে পারবে। তাই সাবধানে পা ফেলো। তান্ত্রিকের কথায় আমি সেই সিঁদুর দিয়ে দাগ দেওয়া জায়গাটা টপকিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতেই তান্ত্রিক বলল, এখানে বসে থাকো, সকাল হলে চলে যেও। আর সাবধান, আমার কোনো জিনিসে হাত দিবে না। আমি বাইরে সাধনা করছি। আমাকে ডাকবে না, আমার সাধনায় ব্যাঘাত ঘটাবে না। কথাটা বলেই তান্ত্রিক গুহার বাহিরে বসে সামনে আগুন জ্বালিয়ে তার সামনে বসে কি জানি তন্ত্রমন্ত্র পড়তে লাগলেন। এদিকে আমি বসে রইলাম গুহার ভেতর। কি করব? জিন সর্দারের মেয়ে কোথায় আছে? এইসব ভাবতে ভাবতে এদিক সেদিক তাকাতে লাগলাম। গুহার ভিতর কয়েকটা মাথার খুলি রাখা। আমি বসে আছি। ওদিকে তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়তে পড়তেই একদম কিছুক্ষণ চলার পর আমি একটা অবাক করার দৃশ্য দেখি। আমি দেখলাম হঠাৎ করে তান্ত্রিকের সামনে ভয়ংকর একটা অবয়ব এসে হাজির হলেন। সেই অবয়বটা আসার পর তান্ত্রিক বলতে লাগলেন, প্রভু, আপনি আসছেন, আমি আপনার নামে মানুষ বলি দিব। কথাটা বলে তান্ত্রিক আমার দিকে তাকিয়ে একটা ভয়ংকর হাসি দিলেন। তান্ত্রিকের হাসির মধ্যে রহস্য দেখে আমি বললাম, আপনি মানুষ বলি দিবেন মানে কি? কাকে বলি দিবেন আপনি? আমার কথায় সেই তান্ত্রিক বললেন, কেন তোকে বলি দিব আমার প্রভুর নামে? তুই কি ভেবেছিস আমি যেমন তেমন তান্ত্রিক? আমি সাধারণ কোনো তান্ত্রিক না রে, আমি সাধারণ তান্ত্রিক না। আমার হাতে বন্দী আছে ১০ জন জিন। আমার ১০ জন জিন আমাকে সব খবর এনে দেয়। আমি তোর বিষয়ে সব জানি। তোকে ওই জিন সর্দার পাঠিয়েছে ওনার মেয়েকে উদ্ধার করতে, তাই না? আমি সব জেনে তোকে এখানে নিয়ে আসলাম। এখন আমি তোকে আমার শয়তান প্রভুর নামে বলি দিব, আর আমি অনেক শক্তি অর্জন করব। আমি অনেক শক্তি অর্জন করব, তোকে বলি দিব। তান্ত্রিকের কথায় আমি উঠে দাঁড়িয়ে বললাম, শয়তান, তুই আমার কিছুই করতে পারবি না। আমাকে এখান থেকে যেতে দে, আর সে জিন সর্দারের মেয়েকে ছেড়ে দে। মনে রাখিস, তোর শয়তানি কালো জাদু আমাদের ইমানি শক্তির কাছে হেরে যায়। নিজের ভুল বুঝে আমাকেও জিন সর্দারের মেয়েকে ছেড়ে দে। আমার কথায় তান্ত্রিক কিছু না বলে একটা হাসি দিলেন। এদিকে ঠিক তখনই অদৃশ্য কোনো শক্তি আমাকে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দিল। আঘাত পেয়ে আমি পড়ে গেলাম মাটিতে, আর ব্যথায় চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারে তান্ত্রিক হেসে বলল, কোথায় তোর ইমানি শক্তি? তুই নিজে থেকে আমার ফাঁদে পা দিয়েছিস। এখন তোকে বলি দিব, তোর রক্ত দিয়ে আমি শয়তানকে খুশি করে হব আর শক্তিশালী। হা 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 হা। আমি আমি আরো শক্তিশালী হব। কথাটা বলে সেই তান্ত্রিক আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখনই আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে তান্ত্রিকের সেই সিঁদুর দিয়ে দাগ টানা সেখানে পা দিয়ে দাগটা নষ্ট করে ফেললাম। আমি সেই দাগটা পা দিয়ে নষ্ট করার ফলে তান্ত্রিকের এরিয়াটা যেটা কালো জাদু করে রেখেছিল সেটা কেটে যায়। আমি এমনটা করায় তান্ত্রিক আমার উপর রেগে বলে, এই, আমার বন্ধ করা এরিয়া নষ্ট করার সাহস কিভাবে পেলি? কথাটা বলে তান্ত্রিক ইশারা করলেন, আর সাথে সাথে আমাকে ধরে ফেলল দুটো খারাপ জিন। জিন দুটো আমাকে ধরায় তান্ত্রিক একটা ধারালো ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তান্ত্রিক আমার কাছে এসে আমাকে মাটিতে শুয়ে আমাকে বলি দিবেন। ঠিক তখনই সেখানে চলে আসলো আয়শাপুরী। আয়শাপুরী এসে আমাকে ধরা দুজন জিন ও তান্ত্রিককে এমনভাবে আঘাত করে যে ওরা উড়ে ২০-২৫ হাত দূরে গিয়ে পড়ে। তান্ত্রিক দূরে ছিটকে পড়ে। আয়শাপুরীর দিকে তাকিয়ে হাততালি দিয়ে কাদের জানি ডাকতে লাগলো। তান্ত্রিকের ডাকে সেখানে এসে উপস্থিত হলেন তার বন্দি করা সাথে থাকা ১০ জন জিন। সেই ১০ জন জিন সেখানে আসায় আয়শাপুরী কোনো কথা না বলে সবাইকে পেটাতে লাগলো। আপনারা তো জানেন, আয়শাপুরীর হাতে দুটো ছুরি। দুটো ছুরি থাকার কারণে ১০টা জিন কেন, এরকম ১০০ জিনও আয়শাপুরীর সাথে পারবে না। আয়শাপুরী সবাইকে ইচ্ছেমতো পেটাতে লাগলো। এদিকে আয়শাপুরীর আঘাত পেয়ে অনেক জিন সেখান থেকে পালাতে লাগলো। আপনারা তো জানেন, আশাপুরীর হাতে দুটো চুড়ি। দুটি চুড়ি থাকার কারণে সে কোনোভাবেই কারো সাথে তোয়াক্কা করেও কুলোতে পারবে না, কারণ আশাপুরী অনেক বেশি শক্তিশালী। সবগুলো চিনকে মেরে ফেলার পর তান্ত্রিক চোখ বড় বড় করে হাঁ হয়ে আয়শাপুরীর দিকে তাকিয়ে বললেন, এই, তুই কি করলি? আমার সব শক্তি শেষ করে দিলি। আমি তোকে ছাড়বো না। তান্ত্রিক, আমি তোকে ছাড়বো না কথাটা বলা শেষ না করতেই মুহূর্তে আশাপুরী তান্ত্রিককে ধরে সেখানে মাটিতে তার মাথাটা পুঁতে দিলেন। তান্ত্রিকের মাথাটা পুরোটা মাটির নিচে ঢুকানো, শরীরটা উপরের দিকে, পাগুলো ছটপট ছটপট করছে। এভাবে কিছুক্ষণ ছটপট ছটপট করার পর মারা গেল তান্ত্রিক।
তান্ত্রিক মারা যাওয়ার পর আয়েশাপুরী আমার দিকে তাকিয়ে বললেন, মানা করছি না জিন রাজ্যে যেও না, আমার জন্য নিজের জীবনের কথা ভাবলে না। জিন সর্দারের কথায় এখানে আসলে এই ঘটনাটা যদি তোমাদের দুনিয়াতে না ঘটে জিন রাজ্যে ঘটতো, তখন কি হতো? তখন কিভাবে বাঁচাতাম তোমায়? চলো বাড়িতে ফিরে চলো। না, একবার যেহেতু আসছি ওই জিন সর্দারের মেয়ের চোখের পানি না নিয়ে ফিরবো না। তাছাড়া এখন তো সব বিপদ কেটে গেছে। এখন তুমি আমাকে বলো, সেই জিন সর্দারের মেয়ে কোথায় বন্দী? আমার কথায় আশেপরি বলল, গুহার ভিতরে ঢুকে সেখানে রাখা দুটো কঙ্কালের মাথার খুলি ও দুটো বোতল রাখা আছে, সেগুলো ভেঙে ফেলো। পরীর কথায় আমি সেটাই করলাম, ভেঙে ফেললাম বোতল ও মাথার খুলি। আমি ওগুলো ভেঙে ফেলায় বন্দি থেকে মুক্ত হলেন জিন সর্দারের মেঝো মেয়ে। উনি মুক্ত হওয়ায় ওদিকে আমাকে নিয়ে আসা জিন দুজনও চলে আসলো। সর্দারের মেয়ে মুক্ত হবার পর আশেপরি আবারও আমাকে বললেন, উনি মুক্ত হয়েছে, এখন বাড়িতে ফিরে যাও। আশাপুরীর কথায় সে জিন সর্দারের মেয়ে আশাপুরীকে বললেন, আপনি চিন্তা করবেন না, উনি আমাকে মুক্ত করেছেন, আমরা ওনার কোনো ক্ষতি করব না। আমরা জিন রাজ্যে ফিরে গিয়ে ওনাকে সম্মানের সাথে ওনার বাড়িতে রেখে আসব। কথাটা বলে জিন সর্দারের মেয়ে আমাকে নিয়ে গেলেন তাদের জিন রাজ্যে। আমি জিন সর্দারের মেয়েকে ফিরে নিয়ে যাওয়ায় সেই সর্দার অনেক খুশি হলেন আর আমাকে সম্মানের সহিত তাদের প্রাসাদে থাকতে দিলেন। আমি সেখানে যাবার পর জিন সর্দারকে বললাম, সর্দার, আপনার কথা মতো তো আপনার মেয়েকে মুক্ত করে নিয়ে আসলাম। এখন আমাকে আপনার ছোট মেয়ের চোখের পানি দিয়ে দিন। আমার কথায় সর্দার বললেন, হ্যাঁ, অবশ্যই দিব। তুমি তোমার কথা রেখেছ, আমিও আমার কথা রাখব। তুমি আমার অনেক উপকার করছো। আমার প্রাসাদে ২-১ দিন থাকো, আমাদের চীন রাজ্যটা ঘোরাফেরা করে তারপর চলে যেও। ওনার কথায় আমি আর কথা বাড়ালাম না। আমি সেখানে থাকলাম একটা দিন। পরের দিন জিন সর্দারের ছোট মেয়ে আমাকে নিয়ে জিন রাজ্যটা ঘুরে দেখালাম। চমৎকার সুন্দর মনোমুগ্ধকর জায়গাগুলো আমি খুব সুন্দরভাবে দেখলাম। মেয়েটা আমাকে ঘুরে ঘুরে সব সুন্দর সুন্দর জায়গাগুলোই, বিশেষ বিশেষ জায়গাগুলোই আমাকে দেখালো। সুন্দর সুন্দর জায়গা ঘোরার সময় সর্দারের ছোট মেয়ে আমাকে বললেন, তুমি তো বেশ সাহসী, তোমার নাম কি? ওনার কথার জবাবে আমি বললাম, মোহাম্মদ নিশাদ। তখন সর্দারের ছোট মেয়ে বললেন, তুমি সত্যিকারের ভালোবাসতে জানো? একটা পরীকে ভালোবেসে নিজের জীবনের পরোয়া না করে এখানে আসছো। ওনার কথায় আমি বললাম, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার চোখের পানি এরকম বিশেষ কেন? তখন রূপাপুরী আমাকে বললেন, সেটা আমিও জানি না, এটা হয়তো সৃষ্টিকর্তা থেকে পাওয়া উপহার। তাছাড়া আমার দাদু আমাকে অনেক ভালোবাসতেন। উনি মারা যাবার আগে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যান। আমি ওনার কাছ থেকে অনেক শক্তি ও ক্ষমতা অর্জন করি। ও ভালো, আচ্ছা চলুন, এখন আমাকে নিয়ে প্রাসাদে চলুন। আমাকে বাড়িতে ফিরতে হবে। আমার কথায় রূপাপরী আমাকে নিয়ে প্রাসাদে ফিরে আসলেন। প্রাসাদে আসায় জিন সর্দার রূপাকে বললেন তার চোখের পানি দিতে। বাবার কথায় রূপা তার চোখের পানি আমাকে দিয়ে দিলেন। রূপার চোখের নেয়ার পর জিন সর্দার আমাকে বললেন, আল্লাহ যে কার উসিলায় কাকে বাঁচায় কেউ জানে না। আমার মেয়েকে সেই তান্ত্রিকের হাত থেকে মুক্ত করার জন্য তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তুমি এখন আমার ছোট মেয়ের চোখের পানি নিয়ে যাচ্ছ, যাও। তুমি বাড়িতে যাবার পর কখনো কোনো একদিন যদি আমার সাহায্যের দরকার হয়, তখন এই যে আংটিটা, এটা তোমাকে দিলাম। তোমার কখনো আমাদের সাহায্য লাগলে এই আংটিটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবে আর চোখ বন্ধ করে আমাদের কথা মনে করবে। তুমি আমাদের স্মরণ করলে আমরা তোমার কাছে যাব আর চেষ্টা করব তোমাকে সাহায্য করার। কথাটা বলে উনি আমাকে একটা আংটি দিলেন। আমি আংটি ও চোখের পানি নিয়ে আবারও রওনা করলাম সেই ঘোড়ার গাড়ি দিয়ে। আমি ঘোড়ার গাড়িতে উঠে চলতে চলতে একসময় চলে আসলাম সেই জঙ্গলে যেখান থেকে আমি ঘোড়ার গাড়িতে উঠেছিলাম। আমি সেখানে যাবার পর দেখলাম সেই সাজ্জাদ জিন আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি সেখানে যাওয়ায় উনি খুশি মনে আমাকে বলে, আপনি আসছেন? সেই পরীর চোখের পানি কি নিয়ে আসছেন? সাজ্জাদ জিনের কথায় আমি বললাম, হ্যাঁ, আমি নিয়ে আসছি। তখন উনি আমাকে নিয়ে গেলেন সালাম দাদুর কাছে। সেখানে গিয়ে দেখলাম সালাম দাদুর কাছে আয়েশাপুরীও আছে। আমি সেখানে যাবার পর সালাম দাদু বললেন, নিশাদ, তুই ঠিক আছিস তো? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। তুই কি সেই পরীর চোখের পানি নিয়ে আসছিস? দাদুর কথার জবাবে আমি বললাম, হ্যাঁ দাদু, নিয়ে আসছি, এই নাও। এদিকে তখন সেই সাজ্জাদ জিন আয়েশাপুরীকে বলল, আপনি কি বুঝতে পারছেন? আমি শেষবারের মতো আরেকবার বলছি, আপনার হাতে চুড়িগুলো নষ্ট করার ফলে কিন্তু আপনার শক্তি কমে যাবে। আপনি আবার আগের সাধারণ পরীদের মতো হয়ে যাবেন। জিনের কথায় আয়েশাপুরী বললেন, যেখানে ভালোবাসা নেই সেখানে শক্তি দিয়ে কি হবে? আবার ক্ষমতা, আমার শক্তি আমার ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিচ্ছে। আমি চাই না আমার এত শক্তি, এত ক্ষমতা। আমি আমার ভালোবাসাকে চাই। পরীর কথায় সেই সাজ্জাদ জিন আমার দিকে তাকিয়ে বলল, নিশাদ, আপনার রক্ত ওই পানিটার সাথে মিশিয়ে সেটা আয়শাপুরীর চুড়ির উপর লাগিয়ে দিন। জিনের কথা মতো সালাম দাদু আমার আঙ্গুল কেটে একটু রক্ত নিয়ে সেই পানিটার সাথে মিশিয়ে আয়শাপুরীর চুড়ির উপর লাগিয়ে দিলেন। সেই পানীয় রক্ত আয়শাপুরীর চুড়ির উপর পড়তেই আমরা দেখলাম সেটা মনে হয় পুড়ে যাচ্ছে। সেখান থেকে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে।
এদিকে আশাপুরীও কষ্ট পাচ্ছে। এরকম কিছুক্ষণ চলার পর পরীর হাতে সেই চুড়ি দুটো গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে গেল। চুড়ি দুটো খুলে যাওয়ার পর সাজ্জাদ্দিন বলল, আলহামদুলিল্লাহ, কাজ হয়েছে। নিষাদ, এখন আয়শাপুরীর কাছে যান তো, আর ওনাকে স্পর্শ করুন তো। ওনার কথায় আমি আয়শাপুরীর কাছে গেলাম আর আয়শাপুরীকে স্পর্শ করলাম। আয়শাপুরীর কাছে যাওয়া ওকে স্পর্শ করায় আমার কিছুই হলো না। তখন আনন্দে দুজনের চোখে পানি চলে আসছিল। কখনো ভাবিনি পরীকে আবার ফিরে পাবো, ওর কাছে আসতে পারবো। এরকম আনন্দ মুহূর্তে সালাম দাদু বললেন, নিষাদ, এবার বাড়িতে যা। তুই কয়দিন ধরে বাড়িতে নেই। তোর মা বাবা এই কয়দিনে আমার কাছে অনেকবার এসেছিল। আমি ওদের বলছি আয়শাপুরী তোকে নিয়ে গেছে। দাদুর কথায় মনে পড়ল, ঠিকই তো, আমি তো কিছুদিন ধরে বাড়িতে নেই। দাদুর কথায় সাজ্জাদ সালাম দাদুকে ধন্যবাদ জানিয়ে আমি বাড়ির দিকে রওনা করলাম। তখন মধ্যরাত। আয়শাপুরী আমার সাথে সাথে হেঁটে চলছে আমার বাড়ির দিকে। যেতে যেতে পুরী আমাকে বলল, আমার জন্য এত কিছু করলে, আচ্ছা ওই দিন সর্দারের মেয়েকে তুমি মুক্ত করলে, মুক্ত হয়ে ও আবার তোমার প্রেমে টেমে পড়েনি তো? আরে না না, কি বলো, ওরা জানে আমি তোমাকে ভালোবাসি। পুরী বলে, তবুও বিশ্বাস নেই। আচ্ছা বাড়ি চলে আসছে, তুমি বাড়িতে যাও, আমি কাল আসবো তোমার কাছে। কথাটা বলে চলে গেল আয়শাপুরী। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মাকে ডাক দিলাম। আমার ডাকে মা ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে বললেন, নিশা, তুই এতদিন পর, তোর কি কখনো বুঝ হবে না? তোর কি মনে হয় না তুই বাড়ি থেকে চলে যাওয়ায় আমরা কত চিন্তা করি? এদিকে তখন বাবা বললেন, ওর কথা বাদ দাও, আমরা যে ওর মা বাবা, সেদিকে ওর কোনো খেয়াল নেই। ও তো পড়ে আছে সেই পরীকে নিয়ে, আজ কয়দিন ধরে বাড়িতে নেই। আমাদের কি চিন্তা হয় না? নিশাদ শোন, ওই পরী তোকে ওর কাছে নিয়ে যায়, তাই না? শুনে রাখ, আমি এমন ব্যবস্থা করব যে ওই পরী আর তোর কাছে আসতে পারবে না। যা এখন ঘরে যা। বাবার কথায় আমি কিছু না বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে আর বেশি নেই। রাত যখন আর বেশি নেই, সকালবেলা মা ডাকছে, নিশাদ উঠ, খাবার খেয়ে নে। মায়ের কথায় উঠে বিছানায় বসতে মা বলল, আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলতো, ওই পরীটা তোর কাছে কেন আসে? ও কি তোকে পছন্দ করে? সত্যি করে বলতো তুই বাবা। মায়ের কথায় আমি মাথা নিচু করে বললাম, আসলে মা, সত্যি বলতে আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। কি বলিস বাবা, এটা হয় না। আমরা মানুষ, ওরা জিনজাতি। একটা পরি কিভাবে তোর সাথে সংসার করবে? পরি আর মানুষের কি ভালোবাসা হয় রে বাবা? মায়ের কথা শেষ হতে না হতেই বাবা পাশের রুম থেকে বলে উঠল, তাহলে তলে তলে এসব করা হচ্ছে, তাই না? নিষাদের মা, ওকে বলে দাও ওই পরীকে যেন ভুলে যায়, ওর কাছে যেন আর আসতে না বলে। অবশ্য একটা ব্যবস্থা করব, তাহলে এমনিতেও আসতে পারবে না। বাবার কথা শেষ হতেই মা বলল, তুই তো বুঝতে শিখেছিস, তুই পরীকে ভুলে যা বাবা। এখন উঠ, হাত মুখ ধুয়ে বাবা খাবারটা খেয়ে নে। মায়ের কথায় উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বাইরে গেলাম সালাম দাদুর কাছে। আমি দাদুর কাছে গিয়ে মন খারাপ করে বসে আছি। তখন দাদু বলল, কি রে, মন খারাপ কেন? আশাপুরীকে তো আবার আপন করে ফিরে পেলি, তাহলে আবার মন খারাপ যে তোর? দাদুর কথায় আমি বললাম, আর আপন করে পাওয়া, মা বাবাকে সব বলে দিয়েছি, ওনারা আমাকে আর আশাপুরীকে মেনে নিবে না। ওহ, এই কথা। এটা তো কোনো মা বাবাই চাবে না তার ছেলে মেয়ে জিনপুরীর সাথে বিয়ে বা প্রেম করুক। তোর মা বাবাও সেটাই করছে। তুই তোর মা বাবাকে বোঝা, আয়শাপুরী অনেক ভালো। আর একটা কথা কি জানিস, আয়শাপুরী তোকে সত্যি ভালোবাসে। ও তোকে অন্য কোথাও বিয়ে হতে দিবে না যতক্ষণ ও বেঁচে আছে। দাদুর কথায় কিছু না বলে চুপ করে বসে রইলাম। এভাবে সেখানে আর কিছুক্ষণ থেকে বাড়িতে চলে আসলাম। ততক্ষণে দুপুর হয়ে গেছে। সকাল থেকে আশাপুরী আমার কাছে আসলো না, কেন জানি। গতরাতে ভালো ঘুম হয়নি, তাই দুপুরে খেয়ে একটু ঘুমালাম। তখন ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম কয়েকটা কালো ছায়া একটা মেয়েকে টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি মেয়েটাকে চিনতে পারছি না, কারণ ওর মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় আমার। ঘুমটা ভেঙে যেতে ভাবতে লাগলাম, কি দেখলাম আমি? মেয়েটা কে ছিল? এরকম স্বপ্নই বা দেখলাম কেন? সকাল থেকে আশাপুরী আমার কাছে আসছে না। তাহলে কি ওর কোনো সমস্যা হলো? বাবা আবার কবিরাজের বাড়িতে গিয়ে কিছু করলো নাকি? এসব চিন্তায় দিনটা কেটে গেল। রাতে খাবার শেষে নিজের রুমে অপেক্ষা করছিলাম, কখন আশাপুরী আসবে। ভেবেছিলাম দিনের বেলার সমস্যার জন্য আমার কাছে আসতে পারেনি, রাতে আসবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, কারণ আশাপুরীর জন্য অনেক রাত জাগলেও আমার কাছে আসেনি। হঠাৎ করে ওর কি হলো? কি হলো যে আমার কাছে আসছে না ও? আশাপুরীর জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভেঙে গেল আমার। আমার ঘুম ভেঙে যেতেই মা বলল, এই নিষাদ, উঠ, তোর তাড়াতাড়ি, তোর বাবা ডাকছে, উঠ না তাড়াতাড়ি বাবা। মায়ের কথায় আমি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে বাবার ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা ডাকছো কেন, কিছু বলবে নাকি? আমার কথায় বাবা বললেন, বিকেলবেলা কোথায় যাস নে? কোথাও যাবি না কিন্তু, আবার এক জায়গায় যেতে হবে, তোকে নিয়ে যাব। বাবার কথায় আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাব?
তখন বাবা বললেন, সেটা গেলেই দেখতে পাবি তুই। হ্যাঁ, তো কোথায় যাব সেটা বললে কি হয় শুনি? আমার কথায় মা বলল, এত কথা বলিস কেন? মেয়ে দেখতে যাব, শুনলি তো এবার? মায়ের কথায় আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি কোনো মেয়েটা দেখতে পারবো না, একদমই না। কেন? মেয়ে দেখতে গেলে কি সমস্যা কি? আমি কোনো কথা শুনতে চাই না। আমার এক কথা, আজ বিকেলে তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। বিকেলে কোথাও যাবি না। তোর মামা আসছে, তোর মামাও যাবে আমাদের সাথে। বাবার কথায় আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে বলে উঠলাম, আচ্ছা বাবা, আশাপুরি কাল থেকে আমার কাছে আসছে না কেন? কি করছো তুমি ওকে? কার কাছে গেছো তুমি? কোনো কবিরাজের কাছে গেছো? বলো তো আমাকে। আমার কথায় বাবা বললেন, কি বলিস, পাগল হলি নাকি? আমি কেন এসব করতে যাব? কেন এসব করতে যাবে মানে? তুমি জানো না? তুমি আমাকে বলছিলা না আশাপুরি যেন আমার কাছে আসতে না পারে সেই ব্যবস্থা করবা। শেষমেশ সেটাই করলা, তাই না? আমার কথায় বাবা বললেন, আরে পাগল, আমি কি সেটা বলছি নাকি? আমি ওটা বলে তোকে বোঝাতে চেয়েছি, তোকে বিয়ে দিলে পরি আর তোর কাছে আসবে না, সেই ব্যবস্থার কথা বলছি। এদিকে মাও বলল, হ্যাঁ নিষাদ, তোর বাবা ঠিকই বলছে। আমরা আবার কি করলাম? সেই পরি তো তোর কাছে কেন আসে না সেটা তো জানি না। মা বাবার কথায় মন খারাপ করেই ঘরে চলে গেলাম। মনটা ভীষণ খারাপ। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আশাপুরি আসছে না, ওর জন্য চিন্তা হচ্ছে। এমনিতে মন খারাপ, এদিকে আবার মা-বাবা বলছে মেয়ে দেখতে যেতে। বাবার কথা মতো কিছুক্ষণ পর মামা আসলেন। আর কথা মতো সেদিন বিকেলবেলা মা-বাবা, মামা ও আমি গেলাম একটা মেয়ে দেখতে। মেয়ে দেখতে গিয়ে আমি অবাক হলাম। সেখানে যাবার পর মনে হলো এখানে ছোটখাটো কোনো বিয়ের আয়োজন চলছে। এসব দেখে আমি মাকে বললাম, আচ্ছা মা, আমরা আসছি মেয়ে দেখতে, কিন্তু এরা এত কিছুর আয়োজন করছে কেন? আমার কথায় মা বলল, আয়োজন তো করবেই, কারণ আজ তোর বিয়ে, আর সেটা একটু পর। কি? আমার বিয়ে মানে? মা, এসব কি বলছো? আমরা না আসলাম মেয়ে দেখতে? আমার কথায় মা বলল, আমরা মেয়েটাকে আগেই দেখেছি, ভীষণ পছন্দ হয়েছে আমাদের। তাই আজ তোর সাথে ও বিয়ে দিচ্ছি। হঠাৎ করে তোর বিয়ে না দিলে একটা না একটা সমস্যা হয়। তাই আমরা ঠিক করেছি মেয়ে দেখেই সাথে সাথে তোর বিয়ে দিব। মায়ের কথায় কি করব বুঝতে পারছি না। একটু পর আমার বিয়ে। আশা পড়িও নেই। কি হচ্ছে এসব? ওরা আমার বিয়ের সব আয়োজন করে আমাকে বিয়ে দেবে। ঠিক তখনই আমি বেহুশ হয়ে পড়ি। আমি এমনি এমনি বেহুশ হইনি। আমার ভয়ংকর একটা জিনকে সেখানে দেখে বেহুশ হই। আমি বেহুশ হওয়ার পর কি হয়েছে আমার মনে নেই। আমার যখন হুঁশ ফেরে তখন আমি জানতে পারি আমার হুঁশ ফিরছে দুদিন পর। কি? তাহলে আমি দুদিন বেহুশ ছিলাম? তাহলে ওই ভয়ংকর জিনটা কে ছিল তাহলে? আর আয়েশাপুরী কোথায়? আমার বিয়ে হয়ে যায় তবুও আসলো না কেন? মনে মনে এসব ভাবছি। এদিকে আমার হুঁশ ফেরায় মা বলল, নিষাদ, বাবা এখন কেমন লাগছে তোর? তোর কি হয়েছিল? তুই ২ দিন ধরে বেহুশ। ২ দিন আগে তোর বিয়ের কিছুক্ষণ আগে তুই বেহুশ হয়ে পড়ে গেলি। তখন আমরা মনে করছিলাম তুই বিয়েতে রাজি না বলে এমনটা করছিস। কিন্তু পরে বুঝতে পারলাম তুই সত্যি, সত্যি বেহুশ হয়ে গিয়েছিলি বাবা। তোর হঠাৎ করে কি হয়েছিল রে বাবা? মায়ের কথায় আমি মাকে সব ঘটনা খুলে বললাম। আমি বললাম, একটা ভয়ংকর জিনকে দেখে ভয়ে বেহুঁশ হয়ে গিয়েছি মা। আমার মুখে কথাটা শুনে বাবা-মা অবাক হয়ে বললেন, হ্যাঁ, হ্যাঁ, ২ দিন ধরে রাতের স্বপ্নের মাঝে আমরা একটা স্বপ্ন দেখি। আমরা দেখি একটা ভয়ংকর অবয়ব আমাদের বলে, তোর ছেলেকে নিয়ে যাব। তোর ছেলেকে বাঁচাতে পারবি না। আমরা এটাও দেখি ওই অবয়বটা তোর পা ধরে তোকে টেনে হিঁচড়ে কোথায় জানি নিয়ে যাচ্ছে। মা-বাবার কথায় বেশ অবাক হলাম। এরকম স্বপ্নের মানে কি? কে এসব দেখাচ্ছে? আর আয়েশাপুরী কোথায়? আমাকে সব জানতে হবে। এ ভেবে সেখান থেকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে সোজা চলে গেলাম সালাম দাদুর কাছে। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখলাম দাদু বাড়িতে নেই, বাহিরে গেছে। দাদু বাড়িতে নেই, হয়তো ও চলে আসবে। এই ভেবে সেখানে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সালাম দাদু বাড়িতে আসলেন। উনি এসে আমাকে দেখে বললেন, নিষাদ, তুই এখানে? কখন আসছিলি? ওনার কথার জবাবে আমি বললাম, এই তো কিছুক্ষণ আগে আসছি। এসে দেখি তুমি বাড়িতে নেই, তাই বসে অপেক্ষা করছি। দাদু, শোনো, মনে হচ্ছে আরেকটা ঝামেলা হয়েছে। কথাটা বলেই দাদুকে পুরো বিষয়টা খুলে বললাম। সব শুনে দাদু বলল, নিষাদ, ঠিকই বলছিস। এখানে বড় কোনো ধরনের ঝামেলা বুঝতে পারছি। আশাপুরি নেই। আবার তুইও তোর মা-বাবা ভয়ংকর কিছু দেখছিস। বিষয়টা আমার কাছে ঠিক লাগছে না। দাদুর কথায় আমি বললাম, দাদু, আমার খুব ভয় করছে। আশাপুরি ঠিক আছে তো? তুমি একটু দেখো না খোঁজ নিয়ে। দরকার হয় বড় বাবাজিনকে ডাকো আর খোঁজ নিয়ে দেখো। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, তুই বস আমার পাশে। চিন্তা করিস না, আমি সেভাবে হোক কোনোভাবেই খোঁজ নিচ্ছি। এই বলে দাদু দোয়া কালাম পড়তে লাগলেন। ঠিক তখনই সেখানে আসলেন সাজ্জাদ। দাদু সাজ্জাদ দেখে দোয়া কালাম পড়া বন্ধ করে সালাম দিয়ে বললেন, আপনি আপনি হঠাৎ এখানে? দাদুর কথায় সাজ্জাদ বলল, একটা খবর পেয়ে আপনাদের জানাতে আসলাম। তখন দাদু বললেন, কি খবর? দাদুর কথায় সাজ্জাদ বলল, আশাপুরীর বিষয়ে।
আশাপুরী, আপনি আশাপুরীর বিষয়ে কি জানেন? ও ২-৩ দিন ধরে আমার কাছে আসছে না। আবার আমিও আমার মা-বাবা ভয়ংকর স্বপ্ন দেখছি। আমার কথায় সাজ্জাদ্দিন বললেন, সব ঘটনা খুলে বলছি। আপনাদের কি মনে আছে আশাপুরীকে একটা জিন ভালোবাসত? নাচ জিন গোত্রের যে জিন সর্দার, উনার নাম খাদ্রাক। সেই খাদ্রাক জিনকে আপনারা মেরে ফেলছেন। সেই খাদ্রাক জিনের ভাই আয়শাপুরীকে ধরে নিয়ে গেছে। গাদ্রাক জিনের ভাই এতদিন আয়শাপুরীর কাছে আসতে পারেনি, কারণ আয়শাপুরী ছিল অনেক শক্তিশালী। এখন আয়শাপুরীর কাছে ছুরি নেই, তাই সেই গাদ্রাক জিনের ভাই আয়শাপুরীকে ধরে নিয়ে গেছে। শুধু আয়শাপুরীকে ধরে নিয়ে গিয়ে শান্ত হয়নি, ও নিষাদও তার পরিবারকে ভয় দেখাচ্ছে। সুযোগ পেলে নিষাদকেও ধরে নিয়ে যাবে। ওর ভাই গাদ্রাককে মেরে ফেলায় যার যার হাত আছে সবার পিছনে লাগছে সেই জিন। সাজ্জাদ্দিনের কথায় সালাম দাদু বললেন, ও তাই তো আমি ২ দিন ধরে একটা স্বপ্ন দেখি। আমি ভেবেছি আমি তো কবিরাজ। না, জিনের সাথে আমার শত্রুতা থাকার কারণে স্বপ্ন দেখছি, কিন্তু এটা যে গাদ্রাক জিনের ভাই করছে সেটা জানা ছিল না। দাদুর কথায় আমি বললাম, দাদু, এখন কি করব? ওরা আয়শাপুরীকে ধরে নিয়ে গেছে। আমাদের সবার পিছনে লাগছে। এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার কথায় দাদু বললেন, হ্যাঁ, ঠিক বলছিস। আমি এখনই বড় বাবা জিনকে স্মরণ করছি। কথাটা বলে দাদু বড় বাবা জিনকে স্মরণ করলেন। বড় বাবা জিনকে স্মরণ করার কিছুক্ষণ পর উনি আসায় দাদু সালাম দিয়ে বললেন, বড় বাবা, কেমন আছেন আপনি? আপনাকে স্মরণ করলাম, এর কারণ কি আপনি জানেন? খবর পেয়েছেন কিছু? দাদুর কথায় বড় বাবা জিন বললেন, হ্যাঁ, আমি খবর পেয়েছি। গাদার জিনের ভাই আমাকে ডিস্টার্ব করছে। ওরা আয়শাপুরীকেও বন্দি করছে। ওনার কথায় দাদু বললেন, হ্যাঁ, গাদরাক জিনের ভাই আমাদেরও পিছনে লেগেছে। সবাইকে ভয় দেখাচ্ছে। আয়শাপুরীকে আবার ধরে নিয়ে গেছে। এখন কি করবো, আপনি একটা উপায় বলুন। তখন বড় বাবা জিন বললেন, ঝগড়া ও মারামারি করে সব সময় সমাধান হয় না। আমি এখনই নাচ জিন গোত্রে যাচ্ছি। গিয়ে ওদের বুঝিয়ে বলি ওরা যেন আমাদের সাথে আর ঝামেলায় না জড়ায়, আর আয়শাপুরীকে ছেড়ে দেয়। কথাটা বলে বড় বাবা জিন তখনই চলে গেলেন। এদিকে সাজ্জাদ জিন বললেন, আমি তাহলে এখন আসি। কোনো খবর পেলে আপনাদের জানাবো। কথাটা বলে চলে গেলেন সাজ্জাদ জিন। ওরা চলে যাওয়ায় আমি দাদুকে বললাম, দাদু, তোমার কি মনে হয় গাদ্রাক জিনের ভাই এত সহজে মেনে নিবে বিষয়টা? আমার কথায় দাদু বললেন, সহজে তো মানবে না, ঝামেলা একটু হবেই। এই বলে দাদু আমি গল্প করছি। এদিকে বড় বাবা জিন গাদ্রাক জিনের ভাইয়ের কাছে গিয়েছে ১ ঘন্টা হবেই, এখনও আসছে না। এই ভেবে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তবুও বড় বাবা জিন আসলো না। কি ব্যাপার? ওনার তো এতক্ষণ দেরি করার কথা না। তাহলে কি বড় কোনো সমস্যা হলো? বড় বাবা জিন কি কোনো ঝামেলায় পড়ল? এইসব ভাবতে কেটে গেল অনেকটা সময়। কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। তখন সালাম দাদু আমাকে বললেন, নিষাদ, তুই বাড়িতে চলে যা। রাত হলে সমস্যা হতে পারে। কিন্তু দাদু, বড় বাবা জিন তো আসলো না। কি হলো ওনার? তখন দাদু বলল, হয়তো কোনো সমস্যা হয়েছে। উনি আসলে আমি সবটা শুনবো। তুই সন্ধ্যা হবার আগে বাড়িতে যা। আর রাত করে তুই বা তোর বাবা মা কখনো বাইরে বের হবি না, বিশেষ করে আজকের রাতে। মনে রাখিস, গাদরাক জিনের ভাইয়ের নজর কিন্তু আমাদের উপরে আছে। দাদুর কথায় আমি কথা না বাড়িয়ে চলে গেলাম বাড়িতে। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আশাপুরীকে পেয়েও যেন হারিয়ে ফেলছি। কেন এমন হচ্ছে? ভেতরে একটা চাপা কষ্ট নিয়ে আমি সময় কাটাচ্ছি। বাড়িতে গিয়ে কথা মতো রাতে কোথাও বের হইনি। মা-বাবাকেও বাইরে বের হতে নিষেধ করছি। রাতে খাবার শেষে শুয়ে আয়শাপুরীর কথা ভাবছি। আশাপুরী ওদের কাছে বন্দী। বড় বাবা জিনু তো আসলো না। তাহলে কি বড় কোনো সমস্যা হলো? এসব ভাবতেই ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আঘাত পাবার কারণে। কেউ একজন আমাকে সজোরে আঘাত করায় আমি তাড়াহুড়ো করে উঠে দেখি আমি ঘরে নেই। আমি আছি এক অজানা জায়গায়। আমার চারিদিকেই ভয়ঙ্কর রকমের অবয়ব। আমি সেখানে যাবার পর বুঝতে পারি শুধু আমি না, আমার মতো সালাম দাদুকেও ধরে নিয়ে আসছে গাদ্রাক জিনের ভাই। আমাকেও সালাম দাদুকে ঘুমের মাঝে নিয়ে আসছে। ওখানে আসার পর দেখলাম আয়শাপুরীকে বন্দি করে রাখছে। শুধু আয়শাপুরী না, বড় বাবা জিন ওদের সাথে কথা বলতে আসায় বড় বাবা জিনকেও ওরা বন্দি করে রাখছে। কি একটা অবস্থা! বড় বাবা ও আয়শাপুরী বন্দি, আমাদেরকে ধরে নিয়ে আসছে। এখন কি হবে? অসহায় হয়ে সেখানে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন গাদ্রাক জিনের ভাই। ও এসে আয়শাপুরীর উদ্দেশ্য করে বলল, আয়শাপুরী, মনে পড়ে আমার ভাইয়ের কথা? আমার ভাইকে তোরা সবাই মিলে মারছিলি, তাও মানুষদের দুনিয়াতে। আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজছিলাম। আজ এতদিন পর সেই সুযোগটা এলো। আজকে তোকে সবাই আমার কাছে বন্দী।
তোদের সবাই যখন বন্দি, আজ আমি তোদের সবগুলোকেই মারব। সেই জিনের কথায় আয়শাপুরী বলল, তোর ভাই গাদরাক তার লোভের জন্য মারা গেছে। ও আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। ওর ক্ষমতা দেখাতে গিয়ে মারা গেছে। তোর ভাইয়ের মতো তোর অবস্থা করতে না চাইলে আমাকে সবাইকে ছেড়ে দে। সবাইকে ছেড়ে দে বলছি। পরীর কথায় সে জিন ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, ছেড়ে দিব? যদি না ছাড়ি তো কি করবি? শোন আয়শাপুরী, আমার ভাই তোকে বিয়ে করতে চেয়ে মারা গিয়েছিল না? আমি আমার ভাইয়ের ইচ্ছে পূরণ করব। তোকে বিয়ে করব, আমি তোকে বিয়ে করব। আমার ভাই তোকে বিয়ে করতে পারেনি, তাতে কি? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব, আর সেটা এক্ষুনি। তোকে এখনই বিয়ে করব, আর তোর সামনে এদের সবাইকে মেরে ফেলবো আমি। সেই জিনের কথায় আমি বললাম, না, আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না। আশাপুরীকে ছেড়ে দিন। ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিব, কিন্তু সেটা ওকে বিয়ে করে তারপর। কথাটা বলেই সেই জিন আমাকে আঘাত করলেন। ওনার আঘাতে আমার ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগলো। তখন আশাপুরী চিৎকার দিয়ে বলতে লাগলো, ওকে ছেড়ে দে, আর একটা আঘাতও করবি না ওকে। এদিকে তখন সেখানে চলে আসলো সাজ্জাদ জিন। সাজ্জাদ জিন এসে গাদরাক জিনের ভাইকে বলল, আপনি এটা অন্যায় করছেন। কেন ঝামেলা বাড়াচ্ছেন? আমার মনে হয় ঝামেলাটা এখানে শেষ করা উচিত। আপনি ওদের ছেড়ে দিন। সাজ্জাদ জিনের কথায় সেই জিন হাসতে হাসতে বলল, ছেড়ে দিব? না, ওদের না, ওদের আমি মেরে ফেলবো। আমি ছাড়বো না কাউকে। তুই ওদের হয়ে কথা বলতে আসছিস? আর তুই কে রে? হ্যাঁ, চলে যা এখান থেকে, নইলে ওদের মতো তোকেও বন্দি করে মেরে ফেলবো। কথাটা বলেই সেই জিন তার অনুগত জিনদের আদেশ করলেন আয়শাপুরীকে রেডি করার জন্য, কারণ তখনই সে আয়শাপুরীকে বিয়ে করবে। এদিকে অন্য কয়েকটা জিনকে আদেশ করলেন বড় বাবা জিন ও সালাম দাদু আমাকে আঘাত করার জন্য। সে জিনের কথায় কয়েকটা জিন আমাদের একের পর এক আঘাত করতে লাগলো। পরিস্থিতি খারাপ দেখে আমি কোনো উপায় না পেয়ে ওই জিন সর্দারের দেয়া আংটিটা চাপ দিয়ে ধরলাম আর ওনাকে স্মরণ করলাম। আর আমি সেই জিন সর্দারকে স্মরণ করার সাথে সাথে উনি ওনার সৈন্য নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। উনি আসায় আমি ওনাকে বললাম, আপনি বলছিলেন না আমাকে আপনি সাহায্য করবেন? আমি যদি আপনার মেঝো মেয়েকে তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়ে উপকার করে থাকি, তাহলে আজ আমাকে সাহায্য করুন। এই গাদরাক জিনের ভাইয়ের হাত থেকে আমাদের বাঁচান। আমার কথায় সে জিন সর্দার গাদরাক জিনের ভাইকে বললেন, আপনি কেন এদেরকে আটকে রেখে অত্যাচার করছেন? এদেরকে ছেড়ে দিন। জিন সর্দারের কথায় গাদরাক জিনের ভাই রেগে গিয়ে বললেন, আমি কারো কথা শুনতে বাধ্য নই। আমি কাউকে ভয় পাই না। আপনি চলে যান এখান থেকে, নইলে আপনাকেও শাস্তি দিব। গাদরাক জিনের ভাইয়ের কথায় সে জিন সর্দার রেগে যায়, আর তখনই ওদের উপর আক্রমণ করাই শুরু হয় দুই দলের মধ্যে যুদ্ধ। যুদ্ধের সময় বড় বাবা জিন ও আয়শাপুরী মুক্ত হয়ে যায়। তখন বড় বাবা জিন, আয়শাপুরী ও সাজ্জাদ জিন সবাই সেই গাদরাক জিনের ভাইয়ের সাথে যুদ্ধ করতে থাকে। এভাবে সেখানে বেশ কিছুক্ষণ যুদ্ধ হয়। সেই যুদ্ধে জিন সর্দার, বড় বাবা জিন, আয়শাপুরী, সাজ্জাদ জিন সবাই একটু আহত হলেও গাদরাক জিন ও তার অনুসারী সকল জিনকে মেরে ফেলে। শেষ হয়ে যায় যুদ্ধ। যুদ্ধ শেষ হবার সাথে সাথে আমার আর কিছুই মনে নেই। আমি যেন বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমি একটা অন্য জায়গায়। জায়গাটা দেখে জিন রাজ্য মনে হচ্ছে। আমার সামনে জিন সর্দারের ছোট মেয়ে রূপা দাঁড়িয়ে আছে, আর পাশে সালাম দাদু। আমি রূপাকে দেখে বললাম, আমি আমি এখানে কেন? বাকি সবাই কোথায়? দাদু কোথায়? সবাই? আয়শাপুরী ঠিক আছে তো? সবাই ঠিক আছে? আমার কথার জবাবে রূপাপুরী বললেন, আয়শাপুরী ঠিক আছে, ওকে নিয়ে একদম চিন্তা করবেন না। ওনার কথায় আমি বললাম, আমি আশাপুরীর কাছে যাব, আপনি ওর কাছে আমাকে নিয়ে চলুন। আর আমি এখানে কেন? আমাদের এখানে কেন নিয়ে আসছেন? আমার কথায় রূপাপুরী একটা অবাক করা কথা বললেন, যা শোনার আশা আমি করিনি। রূপাপুরী বললেন, নিষাদ, তুমি আয়শাপুরীকে ভুলে যাও। ওকে তুমি কখনো পাবে না, কারণ একটু পর তোমার সাথে বিয়ে হবে আমার। কি? আপনি কি বলছেন এসব? আপনার সাথে আমার বিয়ে হবে মানে? আমি আশাপুরীকে ভালোবাসি, আপনাকে না। রূপাপুরী বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছে আমার। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি বললাম, "আ না, কোনোভাবেই না। ভালো লাগলে তো হবে না। আমি আপনাকে বিয়ে করতে পারব না। আয়েশা কোথায়? তুমি সামনে আসো আয়েশা।" আমার কথায় রূপা বলল, চিৎকার দিও না। চিৎকার দিয়ে কোনো লাভ নেই। আয়েশাপুরী আমাদের কারাগারে বন্দী। আমার বাবা তোমাকে বাঁচিয়ে নিয়ে আসছে, কারণ তোমাকে আমার ভালো লাগে। আমার সাথে তোমাকে বিয়ে দিবে বলে। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আয়শাপুরীকে আমার বাবা মেরে ফেলবে। এখন তুমি ঠিক করো, আমাকে বিয়ে করবে কি না। রূপার কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তলে তলে তাহলে এদের মনে এটাই চলছিল। দাদু, তুমি কিছু বলছো না কেন? এদেরকে বুঝাও, আমি আশাপুরীকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। আমার কথায় সালাম দাদু বললেন, আমার কিছু বলার নেই।
আমার মনে হয় তোর এনাকে বিয়ে করা উচিত। এনাকে বিয়ে না করলে তো এরা আয়শাপরীকে মেরে ফেলবে। এনাকে বিয়ে কর। তাহলে অনন্ত আয়শাপরী বেঁচে তো থাকবে। অন্তত আয়শাপরী বেঁচে থাকবে, তুই বিয়ে কর ওনাকে। দাদুর কথায় কি বলবো বুঝতে পারছি না। এদিকে আমি রূপার কাছে অনুরোধ করতে লাগলাম, হেউ যেন আয়শাপরীকে ছেড়ে দেয়। কিন্তু রূপা কোনোভাবেই রাজি হচ্ছিল না। উল্টো দুজন জিনকে আদেশ করলেন, আয়শাপরীকে মেরে ফেলো। আয়শাপরীকে মেরে ফেলার কথা শুনে আমি বললাম, না না না, এটা করো না। ওকে ওকে আমি রাজি। আমি তোমাকে বিয়ে করব। তবু ওকে মেরো না। আমি রূপাকে বিয়ে করতে রাজি হওয়ায় রূপা ওর সাথে আমার বিয়ের আয়োজন করলো। আমার অনেক মন খারাপ, কান্না করছিলাম তখন। নিজের ইচ্ছের বিরুদ্ধে একটু পরেই রূপার সাথে বিয়ে হলো আমার। রূপার সাথে বিয়ের পর একটা সুন্দর সাজানো গোছানো রুমে নিয়ে গেল আমাদের। বলতে পারেন বাসর ঘর। বাসর ঘরে রূপা বসে আছে। আমি মন খারাপ করে বসে আছি। এই দেখে রূপা বলল, কি হলো? আর কত মন খারাপ করে থাকবে? আয়শাপরীকে ছেড়ে দিবে তো? বললাম, আসো, আমার কাছে আসো। রূপার কথায় আমি রেগে গিয়ে বললাম, চুপ করো। আমি কখনো তোমার কাছে আসবো না। তুমি আমাকে জোর করে বিয়ে করছো। আমি তোমাকে আমার বউ হিসেবে মানি না। তখন রূপা বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো, এখন আসো, আমার পাশে এসে বসো। না, আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি তুমি আমাকে আশাপুরীর কাছে নিয়ে চলো। আমি শুধু ওকে একটাবার দেখি, ও কেমন আছে আর কোথায় আছে। আমার কথায় রূপা বলল, তাই? আশাপুরীকে দেখবা? আচ্ছা, চোখ বন্ধ করো। কেন? ওকে দেখতে দেখতে চোখ বন্ধ করতে হবে কেন? রূপা বলল, আরে বাবা, করোই না। চোখ বন্ধ করে আমি দেখতেই একটা অন্যরকম ব্যাপার ঘটল। চোখ বন্ধ করো। সে আবার বলতে লাগলো, আমি খুলতে বললে তখন খুলবা। রূপার কথায় আমি চোখ বন্ধ করলাম। এর ঠিক কিছুক্ষণ পর রূপা বলল, এবার চোখ খুলো। রূপার কথায় চোখ খুলে দেখলাম আয়শাপুরী আমার সামনে বউ সেজে বসে আছে। আয়শাপুরীকে দেখে বললাম, আয়শা তুমি? রূপা কোথায়? তুমি বউ সেজে বসে আছো কেন? তোমাকে নাকি বন্দি করে রাখছে? আমার কথায় আয়শাপুরী একটা হাসি দিয়ে বলল, আরে বোকা, তোমার বিয়ে আমার সাথে হয়েছে, রূপার সাথে না। আর আমি এতক্ষণ রূপাপরীর রূপ নিয়ে তোমাকে এত সব বললাম, তোমাকে বিয়ে করলাম। কি? আয়েশা, তুমি সত্যি বলছো? আমি ভুল দেখছি না তো? আমার কথায় আয়েশা বলল, না, ভুল না, এটাই সত্যি। আমি তোমাকে চমকে দিলাম। তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। বিশ্বাস না হলে বাইরে গিয়ে তোমার সালাম দাদুকে জিজ্ঞেস করো। আর বাইরে গিয়ে দেখো সবাই কত মজা করছে। আয়েশার কথায় বাইরে যেতেই সালাম দাদু একটা হাসি দিয়ে বলল, কিরে, সারপ্রাইজ কেমন হলো তোর? চমকে গিয়েছিলি তো, না? তোর বিয়ে আয়শাপুরীর সাথেই হয়েছে। আর আয়শাপুরী তোকে চমকে দেওয়ার জন্য রূপার রূপ নিয়েছিল। দেখ সবাই কত মজা করছে। দাদুর কথায় পাশে তাকিয়ে দেখলাম বড় বাবা, জিন সাজ্জাদ, জিন ও জিন সর্দার সবাই মজা করছে। তখন দাদু আমাকে বললেন, যা, এখন ঘরে যা। তোর পরীর সাথে তো বিয়ে হলো, এখন বাসরও হোক। যা, ভিতরে যা। দাদুর কথায় আমি বললাম, দাদু, বিয়ে তো হলো, মা বাবাকে কি বলবো? তখন দাদু বলল, সেটা পরে তোর মা বাবাকে বলে দিস, ওরা মেনে নেবে নিশ্চয়ই। এখন যা, ঘরে যা। দাদুর কথায় আমি হাসি মুখে ঘরে গেলাম। ঘরে গিয়ে আয়শাপুরীর দিকে তাকিয়ে বললাম, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথায় আয়শাপুরী একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমাকেও। অনেক সমস্যার পরে আয়শাপুরীর সাথে আমার বিয়ে হলো এবং হলো বাসর। আয়শাপুরীও আমার বিয়ের মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ করছি। আপনাদের জন্য আয়শাপুরীর সাথে মিল করলাম, বিয়েটা হলো। গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিবেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।